হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি মুভি নিয়ে হাজির হয়েছি যেখানে প্রেমের গল্প মিশে গেছে হত্যার রহস্যে আর ন্যায়ের পথে চলা এক পুলিশ অফিসারের সংগ্রামে। চন্দ্র এবং জননী, দুই তরুণ তরুণী যাদের প্রেম সমাজের রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তাদের প্রেমের গল্প শেষ হয় এক রক্তাক্ত রাতে যখন তাদের লাশ পাওয়া যায় এক নির্জন জঙ্গলে। কিন্তু প্রশ্ন হলো, কে এই হত্যাকারী? ইন্সপেক্টর যিনি তাদের বিয়ে করিয়েছিলেন, নাকি সেই দুই চোর যাদের হাতে পাওয়া গেছে চন্দ্রের ফোন, অথবা হরিশ যে জননীর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করত? এই গল্পে আছে প্রেমের টানাপোড়েন, সমাজের কুসংস্কার এবং এক পুলিশ অফিসারের ন্যায়ের জন্য লড়াই। প্রতিটি মুহূর্তে আপনি ভাববেন এরপর কি হবে, আর শেষ পর্যন্ত সত্যি কি বেরিয়ে আসবে? তাহলে আর দেরি কেন, চলুন এই রোমাঞ্চকর এবং মর্মস্পর্শী গল্পের গভীরে যাই, যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে চমকে দেবে আর প্রতিটি মুহূর্তে আপনি খুঁজে ফেলবেন নতুন রহস্য। গল্পের শুরু হয় একটি প্রতিবাদ মিছিল থেকে। সম্প্রতি একটি বিবাহিত দম্পতি নিখোঁজ হয়ে গেছে। তাদের জাত ভিন্ন হওয়ায় এই ঘটনাটি আরো বেশি প্রশ্নের জন্ম দেয়। এই কেস দ্রুত সমাধানের জন্য প্রতিবাদ সভা চলছে। মেয়ের বাবা পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন, যে কোনোভাবেই হোক আমার ছেলে এবং বৌমাকে খুঁজে বের করুন। ছেলের নাম চন্দ্র এবং মেয়ের নাম জননী, যে একজন পুলিশ কনস্টেবল ছিল। এই ঘটনা নিয়ে টিভি নিউজ চ্যানেলগুলোতে ব্যাপক আলোচনা চলছে, যার ফলে পুলিশের সিনিয়র অফিসারদের ওপর চাপ তৈরি হয়। সিনিয়র অফিসার সেই স্টেশনের ইন্সপেক্টরকে ডেকে পাঠান যেখানে জননী কাজ করত। সিনিয়র অফিসার জিজ্ঞাসা করেন, এই কেসে এ পর্যন্ত তুমি কি কি জানতে পেরেছ? ইন্সপেক্টর উত্তর দেয়, আমি চেষ্টা করছি, শীঘ্রই কোনো না কোনো সূত্র মিলবে। কিন্তু সিনিয়র অফিসার বলেন, এভাবে তো চলবে না, আমি এই কেস অন্য কাউকে দিচ্ছি, তুমি তোমার স্টেশনের অন্যান্য কেস দেখো। এরপর মুভির হিরো বিনোদকে দেখা যায়, যে একজন পুলিশ অফিসার। সে দুজন লোককে গ্রেফতার করে রেখেছে। তারা কান্না জুড়ে দিয়ে বলে, আমাদের ছেড়ে দিন। বিনোদ বলে, ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, যত দ্রুত পারো পালাও। তারা দৌড়াতে শুরু করলে বিনোদ তাদের গুলি করে হত্যা করে। তারপর সে তার টিমকে বলে, এতগুলো মেয়ের জীবন নষ্ট করা এই দুজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক তখনই সিনিয়র অফিসারের কল আসে এবং বিনোদ তার সাথে মিটিং করতে দ্রুত চলে যায়। বিনোদ ইন্সপেক্টরের প্রতি যথেষ্ট সম্মান দেখায় এবং জিজ্ঞাসা করে, স্যার আপনি কেমন আছেন? সিনিয়র অফিসার বলেন, চন্দ্র এবং জননীর মিসিং কেসটা তুমি দেখো। বিনোদ কেসটি গ্রহণ করে। এরপর বিনোদ জননীর জিজা মানে দুলাভাই সুরেশ, যে নিজেও একজন কনস্টেবল, তাকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে, জননী তোমার শালী তাই না? এই কেস সম্পর্কে তুমি যা জানো সবকিছু আমাকে বলো, তাতে আমার ইনভেস্টিগেশন করতে সুবিধা হবে। এরপর সুরেশ কাহিনী বলতে শুরু করে আর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সুরেশের একটি ছোট ভাই আছে যার নাম হারিশ। হারিশ এক নম্বরের নিকম্মা, কোনো কাজকর্ম করে না, শুধু বন্ধুদের সাথে মদ খেয়ে সময় কাটায়। চন্দ্র এই ফ্রেন্ড সার্কেলের অংশ ছিল। চন্দ্র তাদের বলে, এভাবে সারাদিন মদ খেলে তো আর জীবন চলবে না, টাকা ইনকাম করার জন্য কিছু একটা কর। এই বলে সে চলে যায়। এদিকে সুরেশ জননীর বোন রমাকে বলে, হারিশকে নিয়ে আমি খুব চিন্তিত, ভবিষ্যতে যে সে কি করবে কিছুই বুঝতে পারছি না, কোনো কাজ না করে সারাদিন খালি মদ খেয়ে বেড়ায়। আমি মনে করি তোমার বোন জননীর সাথে বিয়ে হলে হয়তো সে ভালো হয়ে যাবে। কিন্তু রমা বলে, আমার বোন কখনোই তোমার নিকম্মা ভাইকে বিয়ে করতে রাজি হবে না। তারপরেও সুরেশ বলে, তুমি অ্যাটলিস্ট কথা তো বলে দেখো, সে যদি রাজি হয় তাহলে তোমার বাবার সম্পত্তি আর বাইরের লোকের কাছে যাবে না, আমাদের মধ্যেই থাকবে। এটা শুনে রমা বলে, ঠিক আছে, কথা বলে দেখি সে রাজি হয় কিনা। এই সময় জননীও বেকার ছিল। একদিন রমা এবং সুরেশ তার বাবার বাড়ি যায় এবং তাদের বাবা মাকে বলে যে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা হারিশ এবং জননীর বিয়ে দিতে রাজি আছি। এই কথা শুনে তার মা বাবা বলে, যদি এতে জননী রাজি থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। কিন্তু বন্ধুরা, জননী অন্য কাউকে ভালোবাসতো আর হারিশকে তো দুচক্ষেও দেখতে পারতো না। কিন্তু সে এই কথা এখনই প্রকাশ করতে চায় না। সে বলে, তোমরা কেন এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো বলো তো? এই কথার উত্তরে তার বোন বলে যে, এর মানে এই নয় যে তোমাকে এখনই বিয়ে করতে হবে, তুই রাজি হলে আমরা সবকিছু পাকা করে রাখলাম আর কি, যখন তোর সময় হবে তখনই না হয় বিয়েটা হবে। জননী ভাবে, এই মুহূর্তে হ্যাঁ বলে দিই, যাতে তারা আসলে ঝামেলা করতে না পারে। বিয়ের দিন ঠিক করার সময় হলে তখন না হয় না করে দেব। এটা ভেবে সে হ্যাঁ বলে দেয়। এরপর জননী চন্দ্রকে ফোন করে
বলে আমার বিয়ের কথাবার্তা চলছে, কিছু একটা করতে হবে। এখন সময় হয়েছে তোমার আর আমার সম্পর্কের কথা পরিবারকে জানানোর। তুমি এখনই আমার সাথে দেখা করো। এদিকে সুরেশ তার ভাই হারিশকে জননীর ফটো পাঠিয়ে বলে এই বিয়েতে তোমার কোনো আপত্তি আছে কিনা। হারিশ তো খুব খুশি হয়, সে সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। জননী এবং চন্দ্র একসাথে দেখা করে। জননী বলে আমাদের পরিবারকে আমাদের বিষয়ে জানানো উচিত, কিন্তু সমস্যা হলো চন্দ্র নিম্ন বর্ণের আর জননী উচ্চ বর্ণের। জননীর পরিবার জাতপাতের ব্যাপারে খুবই কঠোর এবং তারা কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। কিন্তু জননী বলে পরিবারের কথা বাদ দাও, আমরা আগে বিয়ে করে নিই, পরেরটা পরে দেখা যাবে। এরপর তারা একটি মন্দিরে যায় এবং বিয়ে করে ফেলে। এরপর জননী 6 মাস পুলিশের ট্রেনিংয়ে চলে যায়। ট্রেনিং শেষে জননী পুলিশে জয়েন করে আর সুরেশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জননীকে তার নিজ থানায় নিয়ে আসে। পুলিশে জয়েন করার আগে জননীর বাবা বলেছিল যে জননীর ট্রেনিং শেষ হলে তারা জননী এবং হরিশের বিয়ে দিয়ে দেবে। তাই সুরেশ, হরিশ এবং রমা বিয়ের অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্য জননীদের বাড়িতে আসে, কিন্তু জননী বলে যে সে এই বিয়ে করতে পারবে না। জননীর বাবা মা এবং সুরেশ, রমা জননীকে বোঝানোর চেষ্টা করে যে হরিশ এখন ভালো হয়ে গেছে, কিন্তু জননী স্পষ্ট বলে দেয় যে সে অন্য কাউকে ভালোবাসে এবং তার সাথে তার বিয়ে হয়ে গেছে। সে তার গলায় মঙ্গলসূত্র বের করে দেখিয়ে দেয়। এতে সবাই হতবাক হয়ে যায়। জননী বাবা মা আরো রেগে যায় যখন জানতে পারে যে যে ছেলেকে জননী বিয়ে করেছে সেই ছেলে তাদের জাতের নয়। জননীর বাবা বলে যে তুমি সে ছেলেকে বাড়িতে নিয়ে আসো, আমরা কথা বলে দেখি। কিন্তু জননী বলে যে আমি এখন আর কাউকেই বিশ্বাস করি না, আমি তাকে বাড়িতে নিয়ে আসলে তোমরা তাকে শেষ করে দিবে। জননীর বাবা বলে ঠিক আছে, অন্তত তার ছবি দেখাও। জননী চন্দ্রের ছবি দেখায়। সুরেশ এবং হরিশ এতে প্রচন্ড রেগে যায়। হরিশ তো একদম ফুঁসে উঠে বলে এ আমার বন্ধুকে বিয়ে করেছে। সুরেশ রেগে গিয়ে বলে আজ থেকে আমি এই বাড়িতে আর পা রাখবো না। এই বলে সে রমা আর হরিশকে নিয়ে চলে যায়। এরপর জননীর বাবা তাকে প্রচন্ড মারধর করে এবং বলে তুমি আমাদের পরিবারের মান সম্মান মাটি করে দিয়েছ, আমি তোমাকে আর কখনোই সেই ছেলের সাথে দেখা করতে দেব না। এই বলে তিনি জননীকে ঘরে তালাবন্দি করে দেয়। সুরেশ ভাবে কিছুদিন এভাবে আটকে রাখলে জননী চন্দ্রাকে ছেড়ে হরিশকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু ইন্সপেক্টর যখন এসব কথা জানতে পারে সে সুরেশের ওপর খুব রেগে যায়। ইন্সপেক্টর নিজেও ইন্টারকাস্ট বিয়ে করেছেন। তিনি সুরেশকে ধমক দিয়ে বলেন তোমরা কোন যুগে বাস করো, এই জাতপাত কি এখন চলে? যদি দুজন একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করে তাহলে তাদের এভাবে অত্যাচার করো কেন? তোমার শ্বশুরকে ফোন করো, আমি তার সাথে কথা বলবো। এরপর ইন্সপেক্টর জননী এবং তার বাবাকে ডেকে আনেন। তিনি চন্দ্রকেও ডেকে আনেন। আসলে তিনি তাদের সামনে চন্দ্র এবং জননীর বিয়ে সম্পন্ন করতে চান। ইন্সপেক্টর বলে আমি আইনিভাবে তাদের বিয়ে সম্পন্ন করেছি, এখন যদি কেউ তাদের বিরক্ত করার চেষ্টা করে তাহলে খবর আছে, বুঝেছ? ইন্সপেক্টর জননীকে বলে কিছুদিনের ছুটি নিয়ে নাও, হানিমুন শেষ করে ডিউটিতে যোগ দিও। চন্দ্র এবং জননী হানিমুনে যায়, কিন্তু কিছুদিন পর চন্দ্রের বাবা পুলিশ স্টেশনে এসে অভিযোগ করে বলেন আমার ছেলে 2 দিন ধরে ফোন ধরছে না, আমার মনে হচ্ছে কোনো গোলমাল আছে, দয়া করে কিছু করুন। কনস্টেবল বলে সে জননীর সাথে হানিমুনে গেছে না? চন্দ্রের বাবা বলেন হ্যাঁ, কিন্তু সে প্রতিদিনই আমাকে ফোন করত, কিন্তু 2 দিন ধরে কোনো খবর নেই, তার ফোনও বন্ধ, দয়া করে তাকে খুঁজে বের করুন। কনস্টেবল ইন্সপেক্টরকে সব জানাতে যায়। এদিকে একজন নিউজ রিপোর্টার এসব কথা শুনে ফেলে। সে জানতে পারে যে এটি একটি ইনস্ট্রাক্টর বিয়ে যা ইন্সপেক্টর নিজে সম্পন্ন করেছেন। সে এই খবর প্রকাশ করে এবং এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। এদিকে এসব কথা শুনে সুরেশের ওপর বিনোদের সন্দেহ হয়, কিন্তু সুরেশ বলে আমি রেগে গিয়েছিলাম বটে, কিন্তু পরে সব ভুলে গিয়েছি। তারপর বিনোদ কিছু কল রেকর্ডিং পায় যেখানে জননীর বাবা বলছেন তুমি চন্দ্রকে নিয়ে বাড়ি চলে আসো, আমরা কথা বলে সব মিটমাট করে নেব। জননী জবাব দিয়েছিল ঠিক আছে বাবা, আমি তাকে নিয়ে আসছি। বিনোদ বুঝতে পারে জননী এবং চন্দ্র জননীর বাড়ি গিয়েছিল এবং সেখানে তাদের সাথে খারাপ কিছু ঘটেছে, তাই সে জননীর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা রাস্তায় 2 জন লোককে দেখতে পাই। বিনোদের গাড়ি সেখানে যাওয়ার সময় তারা লুকিয়ে পড়ে। গাড়ি চলে যাওয়ার পর তারা বেরিয়ে আসে। আসলে তারা ছোটখাটো চুরি করে, তাই পুলিশকে ভয় পায়। ঠিক এই সময় আমরা ময়লা কুড়ানোর আরো একজন ব্যক্তিকে দেখতে পাই। তার আচরণ দেখে মনে হয় যে সম্ভবত সে পাগল। বিনোদ জননীর বাড়ির আশেপাশে খোঁজ খবর নিতে যায়। সে জননীর বাবাকে জিজ্ঞাসা করে জননী এবং চন্দ্র কোথায়। জননীর বাবা বলেন তারা এখানে নেই, দয়া করে তাদের দ্রুত খুঁজে বের করুন। বিনোদ বলে বেশি নাটক করবেন না, আপনি নিজেই তাদের বাড়িতে ডেকেছিলেন, এখন বলুন আপনি তাদের সাথে ঠিক কি করেছেন। জননীর বাবা উত্তর দেন আমরা জননী এবং চন্দ্রের ওপর রেগে গিয়েছিলাম বটে, কিন্তু আমরা এতটা খারাপ নই যে তাদের ক্ষতি করব। এ সময় বিনোদ একটি খারাপ খবর পায় এবং সে জননীর বাবাকে সাথে নিয়ে জঙ্গলের কাছে যায়। সেখানে চন্দ্র এবং জননীর লাশ পাওয়া যায়। মনে হয় 2 দিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে।
উভয়ের বাবা মা কান্নায় ভেঙে পড়ে, ফলে তাদের মিসিং কেস এখন হত্যা মামলায় পরিণত হয়। বিনোদ ভাবে এখন ঠিক কিভাবে আগাবে। ঠিক তখনই একজন কনস্টেবল তার জন্য চা নিয়ে আসে। এই সময় বিনোদ দুজন লোকের ঝগড়ার আওয়াজ শুনতে পায়। এরা সেই চোর যারা চুরি করা জিনিস ভাগাভাগি করতে ঝগড়া করছে। বিনোদ বলে তাদের আমার কাছে নিয়ে এসো। বিনোদ তাদের জিজ্ঞাসা করে কাছেই দুটি হত্যাকাণ্ড হয়েছে, তোমরা কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? তারা বলে না স্যার, আমরা কিছুই জানি না। কনস্টেবল বলে স্যার, এদের হত্যা করার সাহস নেই। বিনোদ তাদের ছেড়ে দেয়। এরপর বিনোদ তার তদন্তে জানতে পারলো চন্দ্র এবং জননী শেষবার একটি কাপড়ের দোকানে গিয়েছিল। বিনোদ তার টিমকে নিয়ে সেখানে যায় এবং হত্যার দিনে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা শপিং শেষ করে বের হচ্ছিল এবং তখন একটি বাইক চালক তাদের দিকে তাকিয়েছিল। কনস্টেবল বলে আরে এটা তো কনস্টেবল সুরেশের ভাই হারিশ। কনস্টেবল আরও বলে যখন জননী বলছিল যে সে চন্দ্রকে বিয়ে করেছে, তখন হারিশ খুব রেগে গিয়েছিল। সে চন্দ্রের সাথে দেখা করতে গিয়েছিল এবং তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। হারিশ সেই ঝগড়ায় বেশ জখমও হয়েছিল। তার বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা করছিল যে তুমি চন্দ্রের কাছে মার খেয়েছ। রেগে গিয়ে হারিশ একটি বোতল দিয়ে তার বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছিল। তখন সুরেশ এবং অন্য কনস্টেবল সেখানে গিয়েছিল এবং সুরেশ হারিশকে বাড়ি নিয়ে গিয়েছিল। বিনোদ এখন ভাবে যে রাগের মাথায় হারিশ চন্দ্র এবং জননীকে হত্যা করেনি তো। সে হারিশের পেছনে একজন লোক লাগিয়ে দেয়, কিন্তু হারিশ বুঝতে পেরে পালিয়ে যায় এবং একটি জায়গায় লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে বিনোদ আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। বিনোদ জিজ্ঞাসা করে সত্যি বলো, তুমি কি করেছো? তুমিই তো তাদের হত্যা করেছো। হারিশ জবাব দেয় না স্যার, আমি এমন কিছুই করিনি। বিনোদ আবার জিজ্ঞাসা করে তুমি যদি এমন কিছু নাই করে থাকো, তাহলে তুমি জননী এবং চন্দ্রকে ফলো কেন করছিলে? হারিশ তখন পুরো ঘটনা খুলে বলে। সে বলে আমি চন্দ্রের সাথে দেখা করতে গিয়েছিলাম এবং তাকে গালিগালাজ করেছিলাম। আমি বলেছিলাম তুমি আমাকে ঠকিয়েছ, আমি তোমাকে ছাড়বো না। চন্দ্র আমাকে বলেছিল আমি এবং জননী অনেকদিন ধরে একে অপরকে ভালোবাসি, তুমি বুঝতে পারছো না কেন। কিন্তু আমি তখন তার কথা শুনিনি এবং তাকে মারতে শুরু করি। আমি জননীর সম্পর্কেও খুব খারাপ কথা বলেছিলাম। চন্দ্র রেগে গিয়ে আমাকে মারতে শুরু করে এবং আমাকে সতর্ক করে দিয়ে বলে যদি জননী সম্পর্কে তোমার মুখ থেকে আগামীতে একটা খারাপ কথা শুনি, তাহলে তোমাকে আমি শেষ করে দেব। এরপর আমি বাড়িতে গিয়ে আমার বন্ধুদের সাথে দেখা করি। রাগের মাথায় আমি তাদের মাথায় বোতল দিয়ে আঘাত করি। পরে আমি চন্দ্র এবং জননীকে একসাথে ঘুরতে দেখে আরও রেগে যাই। আমি তাদের ফলো করতে করতে কাপড়ের দোকান পর্যন্ত পৌঁছে যাই। যখন তারা দোকান থেকে বের হয় আমি তাদের দিকে তাকিয়ে থাকি। এরপর অন্ধকার হয়ে যায়। তারা বাসে চড়ে যাচ্ছিল আর আমি তাদের পিছু নিচ্ছিলাম। তখন সুরেশ আমাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কোথায় আছো? আমি তাকে বলি আমি তাদের পিছু নিচ্ছি। সুরেশ আমাকে বকাঝকা করে বলে কেন বোকামি করছো, তাদের পিছু ছেড়ে দাও। আমি সুরেশের কথা মেনে নিয়ে তাদের পিছু ছেড়ে দিই। হারিশ বলে স্যার, এটাই হলো আসল ঘটনা, আমি তাদের কিছুই করিনি। বিনোদ আবারও জিজ্ঞাসা করে তুমি তাদের পিছু ছেড়ে কোথায় গিয়েছিলে? হারিশ উত্তর দেয় আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, আপনি চাইলে যাচাই করে নিতে পারেন। এই কেসে দুজনের লাশ পাওয়া গেলেও দুজনের ফোন পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন পর চন্দ্রের ফোন অ্যাক্টিভ হয়ে যায়। বিনোদ সেই লোকেশনের দিকে যায় এবং জানতে পারে একটি গেম শপের মালিকের কাছে ফোনটি আছে। বিনোদ তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে এই ফোন কিভাবে এলো? গেম শপের মালিক বলে দুই চোর আমাকে ফোনটি বিক্রি করে গেছে। বিনোদ কনস্টেবলকে বলে দেখো, তুমি তো বলেছিলে ওই দুই চোরের হত্যা করার মতো সাহস নেই। এখন আমার তো মনে হয় ওই দুজনই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর সে দুই চোরকে কাস্টাডিতে নেওয়া হয়। অনেক মারধরের পর তারা শুধু এটাই বলে যে আমরা ফোনটি কুড়িয়ে পেয়েছিলাম এবং আমরা এর থেকে বেশি কিছুই জানি না। এরপর বিনোদ ইন্সপেক্টরকে ফোন করে বলে কেস 80% সলভ হয়ে গেছে, কিন্তু আরও তদন্তের জন্য আপনার সাহায্য দরকার। ইন্সপেক্টর তৎক্ষণাৎ বিনোদের সাথে দেখা করতে আসে। বিনোদ তাকে কেসের সব তথ্য জানায় এবং জিজ্ঞাসা করে স্যার, এবার বলুন আপনি কেন তাদের হত্যা করলেন? এই কথা শুনে ইন্সপেক্টর হতভম্ব হয়ে যায়। বলে এ কি বলছো তুমি? আমি নিজেই তাদের বিয়ে দিয়েছিলাম, আমি তাদের হত্যা কেন করব? বিনোদ তখন ব্যাখ্যা করে বলে ক্রাইম স্পটে আমি একটি গাড়ির টায়ারের দাগ পেয়েছি। সেই টায়ারের 12টি গাড়ির সন্ধান পেয়েছি এই শহরে, যার মধ্যে পুলিশ স্টেশনের একটি গাড়িও ছিল, আর সেই গাড়ি শুধু আপনিই ব্যবহার করেন। বিনোদ আরও বলে সন্দেহ দূর করার জন্য আমি খুঁজে দেখলাম হত্যার সময় বাকি 11টি গাড়ি কোনো না কোনো জায়গায় ছিল। আমি নিশ্চিত হয়েছি যে সেই সময় ক্রাইম স্পটে আপনার গাড়িটিই ছিল। সে আরও বলে যে এই বিষয়ে কথা বলার জন্য আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে ক্রাইম স্পটের মাটি আপনার জুতোয় দেখেছি, ফলে এতে আমার সন্দেহ আরও পাকাপোক্ত হয়। বিনোদ ইন্সপেক্টরকে বলে আপনার বিরুদ্ধে আমার কাছে শক্ত প্রমাণ আছে, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই, সত্য বলুন আপনি কেন তাদের হত্যা করলেন? শেষমেশ ইন্সপেক্টর স্বীকার করে বলে হ্যাঁ, আমি এতে জড়িত।
ইন্সপেক্টর তার কারণ ব্যাখ্যা করতে শুরু করে। আসলে ইন্সপেক্টর নিজেও একটি ইন্টারকাস্ট বিয়ে করেছিলেন। শুরুতে সব ঠিকঠাক থাকলেও কিন্তু কাজের চাপে তিনি তার স্ত্রীকে সময় দিতে পারতেন না। প্রতিদিন রাত করে বাড়ি ফিরতেন। এতে তার স্ত্রীর মনে সন্দেহ জন্মায়। তিনি ভাবতে শুরু করেন ইন্সপেক্টর হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে। এই সন্দেহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাড়তে শুরু করে। ঝগড়ার এক সময় একদিন ইন্সপেক্টর তার স্ত্রীকে জোরে ধাক্কা দিলে সে নিচে পড়ে যায়। ভুল বুঝতে পেরে ইন্সপেক্টর তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি স্বীকার করছি আমার কিছু ভুল ছিল, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তার স্ত্রীর কাছ থেকে কোনো উত্তর আসে না। ইন্সপেক্টর ভয় পেয়ে তার কাছে যায় এবং দেখে সে মারা গেছে। ইন্সপেক্টর একজন খুবই সৎ পুলিশ অফিসার ছিলেন। সে সিদ্ধান্ত নেয় যে সে এই হত্যাকাণ্ড স্বীকার করে আত্মসমর্পণ করবেন। কিন্তু তারপর সে ভাবে লোকেরা কি ভাববে। তারা নিশ্চয়ই বলবে বাইরে তো এত ভালো এবং সৎ মানুষ সেজে বেড়াতো, কিন্তু এখন দেখো সে নিজের স্ত্রীর সাথে কি করলো। তাই সে ভাবে লাশটা কোথাও ফেলে দেবে এবং তার স্ত্রীর একটি মিসিং কেস রিপোর্ট করবে। এরপর সে লাশটি একটি বস্তায় ভরে প্যাক করে একটি জঙ্গলে চলে যায়। এদিকে জননী এবং চন্দ্র বাসে করে জননীর বাড়ি যাচ্ছিল। তাদের স্টপেজে নামার পর তারা পায়ে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলো। তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য তারা জঙ্গলের পথ দিয়ে আসছিল। আর ঠিক তখনই তারা দেখে যে একটি লোক একটি গর্ত খুঁড়ছিল। আওয়াজ পেয়ে তারা সেই লোকের দিকে এগিয়ে যায়। তারা একজনকে গর্ত খুঁড়তে দেখে, কিন্তু তার মুখ দেখতে পায় না, কারণ লোকটি তার মুখ ঢেকে রেখেছিল। তারা ভিডিও বানাতে শুরু করে, যা লোকটি দেখে ফেলে। সে তৎক্ষণাৎ তাদের উপর হামলা করে এবং তাদের মারতে শুরু করে। কিন্তু পরে সে তার মাস্ক খোলে এবং বোঝানোর চেষ্টা করে। ইন্সপেক্টর ভেবেছিল আমি এই দুজনের সাহায্য করেছি, তাই তারা আমার সমস্যা বুঝবে এবং কাউকে কিছু বলবে না। সে বলে, দেখো এটা আমি ইচ্ছে করে করিনি, ভুলবশত হয়ে গেছে, দয়া করে কাউকে কিছু বলো না। আর তুমি যে ভিডিওটি বানিয়েছো সেটা ডিলিট করে দাও। কিন্তু জননী মানতে রাজি নয়। তাই ইন্সপেক্টর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোন দূরে গিয়ে পড়ে যায়। এরপর ইন্সপেক্টর তাদের মারতে শুরু করে। দুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। এই সময় ইন্সপেক্টর ফোন খুঁজতে থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও সে আর ফোনটি খুঁজে পায় না। আর সেই সময় সেই দুই চোর সেই রাস্তা দিয়ে আসছিল। ইন্সপেক্টর তাদের বলে, তোমরা যদি এই লাশ লুকোতে আমাকে সাহায্য করো তাহলে তোমাদের সকল কেস আমি ডিসমিস করে দেব। তারা রাজি হয়ে যায়। লাশ গুমের কাজ তাদের দিয়ে ইন্সপেক্টর সে জায়গা থেকে চলে যায়। সিন বর্তমানে ফিরে আসে। ইন্সপেক্টর বলে যে আমি জেনে বুঝে আমার স্ত্রীকে মারিনি, এটা একটি নিছক দুর্ঘটনা ছিল। চন্দ্র এবং জননীকে আমি মারিনি, আমি তাদের আঘাত করেছিলাম মাত্র। আর আমি যখন সেখানে ছিলাম তারা জীবিত ছিল। হতে পারে সেই দুই চোরই হয়তো তাদের মেরেছে। এরপর বিনোদ চন্দ্র এবং জননীর পোস্টমর্টেম রিপোর্ট পায়। এই রিপোর্ট দেখে সে চমকে যায়, কারণ রিপোর্টে বলা হয় মৃত্যুর আগে জননীকে রেপ করা হয়েছে। এটা দেখে বিনোদ আবার সেই দুই চোরকে কাস্টাডিতে নিয়ে প্রচণ্ড মারধর করতে থাকে, কিন্তু তারা বারবার বলে যে তারা কিছুই করেনি। তাই বিনোদ আবার সেই ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করে, বলে আপনি কিছু করেননি তো? ইন্সপেক্টর বলে, দেখো আমি সেই ধরনের লোক নই। তাই বিনোদ তাদের সবার ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ডিএনএ টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ আসে, অর্থাৎ তারা কেউই রেপের সাথে জড়িত নয়। বিনোদ ভীষণ দ্বিধায় পড়ে যায়। সে ভাবে এই তিনজন লোক যদি কিছু নাই বা করে থাকে, তাহলে কে করলো এই রেপ আর মার্ডার? কোনো এভিডেন্স ছাড়া যদি এই কেস কোর্টে যায় তাহলে তো বিচারক আমাকে নানা প্রশ্ন করবে, আমি কি জবাব দেব? তাহলে সেখানে কি আরও কেউ উপস্থিত ছিল? সে ভাবতে থাকে। চন্দ্রের ফোন তো পাওয়া গেছে, কিন্তু জননীর ফোন তো এখনো পাওয়া যায়নি। তাহলে জননীর ফোন কোথায়? সেই ফোনেই তো ইন্সপেক্টরের লাশ দাফন করার ভিডিও রেকর্ড ছিল। তাই সে তার কর্মকর্তাদের নির্দেশ দেয়, যেভাবেই হোক জননীর ফোন খুঁজে বের করো। এরপর আমাদের আদালতের চিত্র দেখানো হয়। সেখানে এই মামলার বিচার চলছিল। বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, তাহলে তাদের ধরা হয়েছে কেন? এই মামলার তদন্ত কর্মকর্তাকে ডাকুন। বিনোদ এবার কোর্টে যায়। বিনোদ বিচারককে জানায়, আমার হাতে নতুন প্রমাণ এসেছে। সে মোবাইলে একটি ভিডিও চালু করে বিচারককে দেয়, যেখানে দেখা যায় ইন্সপেক্টর জননীর ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই সময় জননীর ফোন একটি গাছে আটকে যায় এবং সেই ফোনের রেকর্ডিং থেকে এই ভিডিওটি পাওয়া গেছে। ভিডিওটিতে আরও দেখা যায় সেই দুই চোরের মধ্যে কথা হচ্ছে। পুলিশের ওপর ভরসা করা যায় না, ইন্সপেক্টর নিজ হাতে হত্যা করেছে আর এখন আমাদের দিয়ে লাশ ফেলাচ্ছে। কাল যদি আমাদেরই আসামি বানিয়ে দেয়। তাই তারা সিদ্ধান্ত নেয়, চলো এখান থেকে চলে যাই। তারা সেখান থেকে চলে যাওয়ার সময় চন্দ্রের ফোন পায় এবং সেটা কম দামে পরে বিক্রি করে দেয়। তারা ভেবেছিল জননী এবং চন্দ্র মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর চন্দ্র চোখ খোলে এবং জননীকে জাগায়। দুজনেই গুরুতর আহত, কিন্তু বেঁচে আছে। তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই হারিশ সেখানে আসে এবং চন্দ্রকে প্রচণ্ড মারধর করে। এরপর সে চন্দ্রের সামনেই জননীকে রেপ করে। চন্দ্র কিছুই করতে পারে না। সবশেষে হারিশ তাদেরকে হত্যা করে চলে যায়। কিন্তু বিচারক প্রশ্ন করেন, পুলিশ রিপোর্টে তো লেখা আছে হারিশের ফোন লোকেশন তার বন্ধুর বাড়িতে ছিল সেই সময়, তাহলে এটা কিভাবে সম্ভব? বিনোদ ব্যাখ্যা করে,
হারিশ যখন জননী এবং চন্দ্রকে ফলো করছিল তখন সুরেশ তাকে ফোন করে পিছু ছাড়তে বলে, কিন্তু হারিশ পিছু নেওয়া বন্ধ করে না। সে তার এক বন্ধুকে ফোন করে পেট্রোল কিনে আনতে বলে। তার বন্ধু পেট্রোল কিনে এনে হারিশের গাড়িতে ঢালে। সুরেশ আবার ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তোমার বন্ধুর বাড়িতে আছো? সন্দেহ দূর করার জন্য হারিশ তার বন্ধুকে ফোন ধরায়। সে বলে যে হ্যাঁ, হারিশ আমার সাথেই আছে। তারপর হারিশ তার ফোন তার বন্ধুকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় যাতে সুরেশের সন্দেহ না হয়। কিন্তু হারিশ আবার জননী এবং চন্দ্রের পিছু নেয়, আর এভাবেই সে এক সময় ঘটনাস্থলে পৌঁছে যায়। জননী তাকে বিয়ে না করায় সে আগে থেকেই খুব রেগেছিল, তাই সে সেই দিনের প্রতিশোধ নিতে প্রথমে জননীকে রেপ করে, তারপর দুজনকেই মেরে ফেলে। বন্ধুরা, বিনোদ যখন এসব ঘটনা আদালতে সবার সামনে বর্ণনা করছিল সেই সময় আদালতে হারিশও উপস্থিত ছিল, কিন্তু অবস্থা বেগতিক দেখে সে এক সময় চুপচাপ আদালত থেকে পালিয়ে যায়। বিনোদ বলে, আমি তাকে খুব শীঘ্রই খুঁজে বের করব। পরে ইন্সপেক্টর বিনোদকে ধন্যবাদ জানায়, বলে তুমি যদি এই সত্য বের না করতে তাহলে আমাকে শুধু হত্যাকারীই নয়, ধর্ষকের তকমাও দেয়া হতো। এরপর বিনোদ হারিশের সন্ধানে বের হয়। হারিশ পুলিশের হাত থেকে বাঁচতে একটি ঘরে লুকিয়ে থাকে। পুলিশ তার অবস্থান বুঝতে পেরে সেই ঘর ঘেরাও করে ফেলে। বিনোদ সেই ঘরে একাই রেড চালায়, আর কিছুক্ষণ পরেই শোনা যায় একটি গুলির আওয়াজ, অর্থাৎ বিনোদ হারিশকে ক্রস ফায়ার করেছে। এবার এই গল্পের আসল রহস্য, বিনোদ জননীর সেই ফোন কিভাবে পেল? বিনোদের সহকারী তাকে জিজ্ঞাসা করে, স্যার আপনি সেই ফোন কিভাবে পেলেন? বিনোদ বলে, জননীর ফোন আমরা যখন হন্যে হয়ে খুঁজছিলাম তখন একদিন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। এই সময় আমি মানসিকভাবে অসুস্থ এক লোককে রাস্তার পাশে বসে থাকতে দেখেছিলাম। সে কিছু একটা ভাগার চেষ্টা করছিল। বিষয়টা কি দেখার জন্য আমি তার কাছে যাই। সেখানে গিয়ে আমি দেখতে পারি সে একটি ফোন ভাঙছে। ফোন ভাঙা হলো মেমোরি কার্ডটি ঠিক ছিল। সেই মেমোরি কার্ড থেকেই এই ভিডিওটি পেয়েছি। আসলে এটা জননীর ফোন ছিল, যা গাছে আটকে গিয়েছিল। সম্ভবত পরে হাওয়ায় ডাল নড়ে গিয়ে ফোনটি গাছ থেকে নিচে পড়ে যায়, আর ঘটনাক্রমে এক সময় লোকটির হাতে ফোনটি আসে, কিন্তু সে ফোনের গুরুত্ব না বোঝায় ভাঙতে শুরু করে। আর এরপরে এই ভিডিওর কারণেই আজ পুরো কেস সলভ হয়েছে, আর এভাবেই এই মুভির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সিনেমা? কাকে আপনি আসল অপরাধী মনে করেছিলেন? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আরো রোমাঞ্চকর এবং মর্মস্পর্শী সিনেমা নিয়ে আমরা আবারও আসবো খুব শীঘ্রই।